নমস্কার, এনকে টিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে আমি মৌটুসী বিশ্বাস আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আছেন আমাদের এই অঞ্চলের একজন জনপ্রিয় নাট্যশিল্পী দেবাশিস চক্রবর্তী। আমি দেবাশিস চক্রবর্তীকে আমাদের এই আলাপচারিতা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। দেবাশিসকে আমরা প্রথমেই দর্শকের সাথে আরও একটি পরিচয় করে দিতে চাই। দেবাশিস খুব ভালো কবিতাও লেখে। আপনারা অনেকেই দেবাশিসের লেখা অনেক কবিতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন। দেবাশিসের কাছে প্রথমেই জানতে চাইব যে প্রশ্নটি, সেটি হলো নাটকে আসা কবে, মানে কত বছর বয়সে প্রথম নাটক শুরু? আচ্ছা, নাটকে আসা হচ্ছে আমাদের বাড়ি ছিল অ্যাকচুয়ালি গ্রামে আমরা থাকতাম, কাঠিগড়া অঞ্চলে নিজ ফুলবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের একদম ছোটবেলা ওখানেই কেটেছে। আচ্ছা, ছোট বলতে ক্লাস 1-এ আমি শিলচরে চলে আসি। আমার ওখানে বাড়ি ছিল, ওখান থেকে আমরা শিলচরে চলে আসি। তো শিলচরে আসার পর সম্ভবত 93 সাল। তো আসার পর আমরা যে বাড়িতে থাকতাম কলেজ রোডের বাড়িতে, আমাদের বাড়ির পেছনেই ছিল বিশ্বজিৎ চৌধুরীর বাড়ি। বিশ্বজিৎ চৌধুরী মানে নাট্যকার বিশ্বজিৎ চৌধুরী, আচ্ছা, প্রয়াত বিশ্বজিৎ আচ্ছা চৌধুরী। আচ্ছা আচ্ছা আমাদের বাড়ির ঠিক পেছনেই ছিল বাড়ি। আচ্ছা। তো সারাদিন বাড়িতে হই 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 করতাম, মিমিক্রি করতাম, নানান কিছু করতাম। মানে গয়েজিউ লাইকের মতো দাদা বিভিন্ন ধরনের ড্রেস পরিয়ে দিত, আচ্ছা, বিভিন্ন ধরনের অ্যাক্টিং করতাম। তো একদিন বিশুদা দেখেছে, দেখে বলেছে, আমার বাবাকে বলেছে যে শঙ্করদা তোমার ছেলেকে আমাকে দিয়ে দাও। বলে কি করবি? বলে ওর মধ্যে অনেক কিছু আছে, ওকে দিয়ে আমি নাটক করাবো। আচ্ছা, ঠিক আছে। তো মানে এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন ওই সুভাষনগরে নেতাজি বার্থডেতে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়, তো ওখানে গয়েজিউ লাইকে কম্পিটিশনে দিলাম 93, তখন ফার্স্ট প্রাইজ পেলাম। তারপর মানে প্রতি বছরই দিতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো হঠাৎ বিশুদা একদিন বললো যে তোকে দিয়ে নাটক করাবো। আর ছোট, অতটা মানে খুব একটা ইয়ে ছিল না, 7 বছর 8 বছর বয়স ছিল। আর ঠিক আছে, তো যথারীতি বিশুদার সঙ্গে লেগে পড়েছি নাটকে। নাটকের নাম ছিল চড়ক। আচ্ছা, চড়ক আমরা দেখেছি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা ছিল নাটক, সেটা ওই চম্পা ভট্টাচার্যের সঙ্গে করেছিলাম। নাটকের নামটা মনে নেই। ওটার পর চড়ক করেছি। তো চড়কের রিহার্সেল চলছে যথারীতি। প্রথম রেডিওতে হলো, রেডিওর পর হলো রূপম কম্পিটিশনে। আচ্ছা, তো ওই চড়ক নাটক নিয়ে একটা খুব সুন্দর মজার একটা গল্প আছে, আমরা শুনি। হ্যাঁ, একদিন কি হয়েছে, চড়ক নাটকের সেটিংস রেডি হচ্ছে বিশ্বজিৎ চৌধুরীর বাড়িতে। তো আমাকে বলেছে যে সুভাষনগর সঞ্জয় দেবরায় বলে একজন আছেন আমাদের দলেরই লোক, বলেছেন ওখান থেকে কেচিটা নিয়ে আয়, আমার সেটে কাজে লাগবে। ঠিক আছে, চলো নিয়ে আসি। ছোট, হ্যাঁ, তো গেছি যথারীতি সঞ্জয় দেবরায়ের বাড়িতে, সঞ্জু কাকু বলতাম। তো গিয়ে বললাম যে বিশুদা বলেছে কেচিটা দেওয়ার জন্য। বলে ঠিক আছে, সাবধানে নিয়ে যাস। তো যথারীতি কেচিটা নিয়েছি। তো কেচিটা নিয়ে আসছি, আস্তে আস্তে হঠাৎ দেখি একটা বড় ষাঁড় দাঁড়িয়ে আছে। তো ষাঁড়টার পেছনে ওর লেজে মানে এতটুকু লোম, দেখে ভীষণ কষ্ট হলো। ভাবলাম এই এত লোম নিয়ে হাঁটছে কি করে, ভারী, হ্যাঁ ভারী ভারী, অনেকটা ভারী। কাঁচি দিয়ে কাটার ট্রাই করেছি, কেটে দিয়েছিলাম কিছুটা। তারপর যে একটা গুঁতো দিয়েছে না, তারপর আমি পুরো ফিট। তারপর আমরা অনুষ্ঠানের শুরুতেই ছোট বয়সের মজার গল্প দিয়ে শুরু করেছি। আমাদের মনে হচ্ছে আজকের আড্ডাটা আমাদের বেশ ভালোই জমবে। একদম। আমরা তোমাকে নাট্যশিল্পী হিসেবে তো অবশ্যই দেখি, সাথে আমরা তোমাকে দেখেছি দলছুটের সাথে। আমাদের এখানে আর ভীষণ নামকরা একটি ব্যান্ড, গানের ব্যান্ড দলছুট, তাদের সাথে গান গাইতে দেখেছি তোমায়। সেই গানের জগতে কি করে যাওয়া? অ্যাকচুয়ালি গানের জগতে যাওয়া, আমি ছোটবেলা থেকেই টুকটাক গুনগুন করতাম বাড়িতে। যথারীতি কিছুটা পরিবেশ ছিল, আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই গান বাজনা করতেন। আমার বাবাও মোটামুটি ভালো গাইতে পারতেন, গাইতেন। উনি একসময় যাত্রা করতেন। আচ্ছা, হ্যাঁ, আমাদের গ্রাম যাত্রা কিন্তু ভীষণ একটা জোরালো সংস্কৃতি আমাদের ছিল। তো সেভাবে ভালো লাগা, টুকটাক। নিজে গান শুনতে খুব ভালোবাসি, গান শুনতাম, সবসময় শুনি। আচ্ছা, তো ওই বন্ধুরা মিলে প্ল্যান করে হঠাৎ করে দুম করে দোলছুটটা হয়ে গেল। চলে গেলাম শিলংয়ে। প্রথম অনুষ্ঠান আমাদের বন্ধু সায়ন বিশ্বাস, তার মাথা থেকে বেরোলো দোলছুট, বাস দোলছুট নামকরণ হয়ে গেল, গান শুরু হয়ে গেল, চলতে থাকে। আচ্ছা, তোমার সাথে কথা বলতে বলতে যে প্রশ্নটা আমি প্রায়ই এই অনুষ্ঠানেও করি, আমি ব্যক্তিগতভাবে ভাবি এটা নিয়ে, আমরা যে অঞ্চলে থাকি
আমরা সিলেটি প্রধান অঞ্চল, হ্যাঁ, হ্যাঁ। আমাদের খুব প্রিয় ভাষা সিলেটি, একদম কিন্তু যখন আমরা কোনো অনুষ্ঠান করতে যাই তখন আমাদেরকে মান্য ভাষাটা ব্যবহার করতে ব্যবহার হয়। করতে হয়। তুমি বলছো তোমার ছোটবেলাটা কাঠিগড়াতে হ্যাঁ কেটেছে, হ্যাঁ তো যেহেতু কাঠিগড়াতে কেটেছে ছোটবেলাটা, এবং তোমার যে ভাষা শুনছি যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট ভালো, হয়তো তার মধ্যেও আমাদের আঞ্চলিকতার প্রভাব থাকতেই পারে, কিন্তু যথেষ্ট ভালো বলছো। এটা কি করে হলো? মানে একদমই গ্রামের থেকে উঠে আসা একটি ছেলে, যে পরিষ্কার ভাষায় আমি কথা আসলে বলছে। একটা জিনিস খুব বিশ্বাস করি, নিজের মাতৃভাষাটা যদি কেউ সঠিকভাবে বলতে পারে তাহলে সে মান্য বাংলা হোক আর যে কোনো কিছু হোক বলতে ভালো করে পারবে। বলতে বাহ, পারবে। খুব ভালো, তো খুব ভালো। ওইটা পরিষ্কার বলা চাই। হ্যাঁ, আমি যেরকম আমার আঞ্চলিক ভাষা সিলেটি ভাষা গড়গড় করে বলতে পারবো, অনেকগুলো নাটকও করেছি সিলেটি ভাষায়, মান্য বাংলায়ও করেছি, তো সেইভাবে যে তথাকথিতভাবে ট্রেনিং নিয়েছি, গলার কাজ শিখেছি বা এইগুলো ছন্দ অলংকার এগুলো শিখে শিখে তারপর আবৃত্তিতে এরকম করেছি, সেরকম কিছু না, খুব একটা নয়। আছে যেরকম সময় সময় অমিত শিকদার, মনোজ দেব, নীলোৎপল গোস্বামী এদের কাছে মোটামুটি কিছুটা আচ্ছা, সহযোগিতা পেয়েছি, ওরা আমাকে মোটামুটি পড়িয়ে শুনিয়ে মানে নিয়েছে। এখানে একটু থামিয়ে আমি একটা কথা বলতে চাইবো, যে শেখার কিন্তু দরকার আছে, অল্প হলেও শেখার অবশ্যই। দরকার আছে। শেখা বা শোনা, মানে যাদের নাম করলে, যে অমিত শিকদার বা মনোজ দেব দাদা, ওরা সত্যি একটা সময় আমাদের এখানে বাচিক শিল্পকে বলতে গেলে একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন। একদম। মানে শেখার দরকার আছে, অল্প হলেও তুমি বলছো। অবশ্যই অবশ্যই, এবার আমি অল্প নয়, ঠিক শেখার পুরোপুরি দরকার, যাই হোক, পুরোদমে দরকার। আমিও তাই মনে করি, কারণ যে কোনো শুধু ভাষাগত ব্যাপার নয়, যে কোনো কিছু আমাদের শিল্পের ক্ষেত্রে আমরা যদি একটু শুনে একটু দেখে মনে করি ওটাতে আমরা ঝুঁকি নিয়ে চলে যাব, ঝুঁকিটা ঝুঁকিই থাকবে। হ্যাঁ, খুব এটা সুন্দর বললেন। ঠিকঠাক মতো ওটা প্লেস হবে না। সেটাই। আচ্ছা, আমরা আরেকটা কথা প্রায়ই আমরা শুনি যে আমাদের এই বাংলা যে গান বলো, নাটক বলো, কবিতা বলো, নতুন প্রজন্ম উঠে আসছে না। এটা আমার প্রশ্ন, আমাদের সকলের প্রশ্ন। আমরা সোশ্যাল মিডিয়া তো প্রায় দেখি যে বাংলাটা বলে না। তুমি একদম ছোটদের মধ্যে না পড়লেও বয়স্কদের মধ্যে তুমি একদম আজকের যুগের একটি ছেলে। তোমার কি মনে হয় যে তুমি কেন নাটক বা গান বা কবিতা লেখা এই সমস্ত জিনিসে তুমি কি করে নিজেকে এটার সাথে সংযোগ স্থাপন করলে? মানে তোমার কেন ভালো লাগলো, এই ব্যাপারটা কি করে এলো? আসলে ভালো লাগার জায়গাটা তৈরি হয়েছে কিন্তু ভালোবাসার মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ, ভালোবাসা এসছে তারপর ভালো লেগেছে, অনেকের ভালো লাগে তারপর ভালোবাসা আসে, আমার ঠিক উল্টাটা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কবিতা লেখো সেটা বোঝা যায়, মানে ভাষারই এটা খুব ভালো ব্যবহার। সেই ক্ষেত্রে মনে হয়েছে কি, ছোটবেলা নাটক ফাটক করতাম, নাটক করতে করতে হঠাৎ একদিন ক্লাস ফার্স্ট যখন আমি নাটক করি, আমি ক্লাস 1-এ পড়ি। আচ্ছা আচ্ছা, তখন ক্লাস 5-এ যখন পড়ি তখন আমার প্রথম কবিতা লেখা। আচ্ছা, হ্যাঁ, প্রথম কবিতা লেখা, 4 লাইনের একটা কবিতা লেখা। হ্যাঁ, এটা একটা ভাবনা, মানে একটা কি বলবো, এমনি 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 কোনো ধরনের সাবজেক্ট কিছুই নেই, এমনি বোঝার কথা, কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, আমি একটু বলি কবিতাটা। নিশ্চয়ই আমরা আমি এখনো বলতে চাইছিলাম যে বলো। আমার ডাকনাম হচ্ছে সায়ন। আচ্ছা, হ্যাঁ, আমি লিখেছিলাম এইভাবে, আমার নাম সায়ন, আমি দেখি রামায়ণ। আচ্ছা, রামায়ণে হনুমান আসে যখন উড়ে, রাবণের বিকট হাসি তখন মনে পড়ে। বাহ! বালি আর সুগ্রীব ওরা 2 ভাই, আমার সাথে কথা বলার ওদের সময় নাই। আমি যদি হতে পারতাম রামায়ণের রাম, তখন তুলতাম আমি রাবণের পিঠের চাম। হঠাৎ আমার মা ডাকলেন, ওঠো ছোট্ট খোকা, ঘুম থেকে উঠে হয়ে গেলাম বোকা। মানে কি বলবো, সত্যি খুব, মানে ক্লাস 5-এর তুলনায় সেই যে ছন্দ মেলানো ব্যাপারটা ক্লাস 5-এই পেরেছো, এবং মিনিং ছিল, কিন্তু তখন কিন্তু বুঝতামই না, মিনিং ছিল, ছন্দ অলংকার ওগুলোর কিছুই মাথায় ছিল না, সেন্স ছিল। সেজন্যই বলছি ক্লাস 5-এ কবিতাটা লেখা বেশ যথেষ্ট টাফ। হঠাৎ করে চলে এলো, তারপর তো মানে ধীরে ধীরে ক্লাস 5 থেকে তুমি কন্টিনিউ করছো, লেখাটা চলছে? হ্যাঁ, বিক্ষিপ্তভাবে করছি। আচ্ছা, কিছুদিন ধরুন ক্লাস 9 অবধি কিছুটা গ্যাপিং ছিল, তারপর আবার পুরো দমে চলছে। এখন তো প্রায় লিখি, এখন তো আমরা প্রায় দেখি তোমার লেখা। এখন তোমার গান, নাটক এবং কবিতা লেখা বা কবিতা বলা, তুমি কবিতা বলো, এই সবগুলোর মধ্যে তোমার সবচেয়ে বেশি কোনটা করতে ভালো লাগে? একটু কঠিন প্রশ্ন, যে কোনো শিল্পীর জন্য একটু কঠিন প্রশ্ন, তবু তার মধ্যে থেকে তুমি কোনটা, প্রথমেই যদি আমি বলি তোমার সামনে এই 4টে অপশন আমি দিয়ে রাখলাম, তুমি চুজ করো, তুমি কোনটা প্রথম? না, আমি যেটা বলবো একটাই বলবো, কারণ আমার কাছে নাটকটাই
প্রধান, কারণ নাটক তো একটা সমন্বয় শিল্প, প্রত্যেকটা শিল্পের মিশ্রণে তৈরি হ্যাঁ থিয়েটার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে আমি গানও পাচ্ছি, কবিতাও পাচ্ছি, আমার আলাদা করে কবিতাতে যেতে হচ্ছে না। হ্যাঁ, ওটাই আমাকে সবকিছুর খোরাক জুগিয়ে দেয় আর কি। ভালোবাসি করি, এখন হয়তো কিছুটা সময় দিতে পারি না থিয়েটারে, কিন্তু আদ্যপান্ত নাটকের জন্য মানে আমি খুব মানে ভালোবাসার জায়গা নাটক। আচ্ছা, এই যে এত বছর নাটক করছো, দীর্ঘ বছর হয়ে গেল, একদম ছোটবেলা থেকে নাটক করছো, আমি যদি এখন চট করে তোমায় বলি যে দেবাশিস আমাদেরকে একটি নাটকের নাম বলো যেটি তোমার মনে হবে যে সারা জীবন আমার মনে থাকবে এই নাটকটা, দুটো ভাবে বলবে, একটা হলো খুব ভালো লাগার নাটক, আর একটা বলো কোনো মজার ইনসিডেন্ট হয়েছিল কোনো নাটকে যেটা তোমার এখনো মনে হয়, হয়তো অস্বস্তি হয় কিন্তু খুব মজার ছিল, সেটা আমরা একটু শুনতে চাইবো তোমার কাছে। আচ্ছা, অনেকগুলো নাটক রয়েছে, আমি কোনটা বলবো। একটা হচ্ছে মহাজীবন, সেটা চিত্রভানু ভৌমিকের লেখা, উল্লাসকর দত্তের জীবন নিয়ে নাটকটা হয়েছিল। উল্লাসকরের চরিত্রে অভিনয় করেছিলাম। আর এরকম অনেক নাটক আছে, গো ক্যাপ্টেন গো আছে, এম এন গুপ্তের জীবন নিয়ে নাটক, চিত্রভানু ভৌমিকের লেখা। তারপর মাধব মালঞ্চি কন্যা করেছি, বিখ্যাত একটা নাটক, হ্যাঁ, ওই রাহুল দাশগুপ্তের নির্দেশনায়। অনেকগুলো আছে এরকম। আর একটা মজার ইনসিডেন্ট কি ঠিক মজা না, কিন্তু পরবর্তীতে এরকম হয়েছে। একবার কি হয়েছে, যশোদা নাটক আমাদের নাট্যাঙ্গনের প্রোডাকশন ছিল, বিশ্বজিৎ চৌধুরীর লেখা, ডিরেকশন। তো আমার মা খুব অসুস্থ, তখন হসপিটাল এডমিট। যেদিন বিকালে নাটক, ওই দিন আমার মার খুব সিরিয়াস অবস্থা। তো আমাকে আমার বাড়ি থেকে বলে দিয়েছে যে তুই দেখিস নাটক ফাটকে যাস না, এরকম অবস্থায় যাওয়াটা ঠিক নয়। তখন আলিপুর বাসকান্দির দিকে একটা জায়গা আছে আলিপুর বলে, ওখানে খ্রিস্টান বিউরোস মেমোরিয়াল হসপিটাল বলে একটা হসপিটাল আছে, ওখানে উনি এডমিট ছিলেন। তো যথারীতি আমার ডিউটি ছিল, দাদারাও ডিউটি দিতে গেছে। তো আমাকে ক্লাব থেকে বারবার বলছে, তুই কনফিডেন্টলি আমাদেরকে কিছু জানালি না, আজ সন্ধ্যাবেলা নাটক, তো রিহার্সেলও দিয়েছিস, তুই করবি কি করবি না, এখন আমরা কোত্থেকে জোগাড় করবো? চিন্তা করো না, আমি করবো, করতে পারবি, করবো। যথারীতি আমার বন্ধু রূপরাজ, ওকে বললাম তুই যদি একটু আমাকে এই সময়টা একটু দিস, তাহলে আমি ওই গিয়ে নাটকটা করে চলে আসবো। ঠিক আছে। তা আমি যথারীতি, ও আমাকে টাইম দিয়েছে, বলেছে ঠিক আছে তুই 1.5-2 ঘন্টার ভেতরে চলে আসিস, আমি মোটামুটি চেষ্টা করবো মাসিমণির সঙ্গে থাকার। তো ছিল, বাবাও ছিলেন তখন। তো যথারীতি আমি গেছি, গিয়ে নাটক ফাটক করেছি। তো নাটক করেছি, নাটকের মধ্যে মেকআপ থাকাটা খুব স্বাভাবিক, মেকআপ করেছে ভালো করে। আমি যথারীতি নাটক শেষ করেছি। মেকআপটা কিসের ছিল? মানে আমি বয়স্ক? না বয়স্ক না, আমি ওই গ্রামের ছেলে, একটা মানে একটা ওই চানাচুর বিক্রি করে গ্রামের একটা ছেলে, গ্রামে। যশোদা নাটকটা দেখেছো হয়তো, সত্য বলে একটা চরিত্র ছিল, ওটা করেছিলাম। আচ্ছা, তো যাই হোক, আমি তো মেকআপ উঠাইনি, হ্যাঁ, এমনি চলে গেছি। তো চলে গেছি, নাটক শেষ হয়েছে, হসপিটালে গেছি। হসপিটালে যাওয়ার পর রূপরাজ আমাকে ছেড়েছে, গেছি। তো রাত্রেবেলা 10টা নাগাদ আমার দাদা এসছে আমাকে ছাড়ার জন্য, রাত্রিবেলা থাকবে বড় দাদা। টাক করে আমার দিকে তাকিয়েছে, কোথায় গেছিলি রে তুই? আমি কোথাও যাইনি। বলে সঙ্গে ঠাস করে একটা চর মেরেছে, মায়ের এই অবস্থা, তুই নাটক করে গেছিস। ও প্রমাণ রয়ে গেছে? হ্যাঁ রয়েছে, মেকআপ রয়েছে, তো মেকআপ তো আর উঠাইনি। তো যথারীতি এরকম হয়েছে। তো এটা আমার একটা মানে মনে থাকার মতো অনেকগুলো আছে। যাই হোক, তার মানে আমার মনে হয় কি, আমি একটা জিনিস খুব বিশ্বাস করি, তারা যদি থাকে না ভেতরে, যে কোনো সিকোয়েন্স আসুক না কেন, তো আপনি বা আমি, আমরা যে শিল্পের সঙ্গে জড়িত আছি, শিল্পকে ভালোবাসি, যতই কঠিন অবস্থা আসুক, আমরা কিন্তু ঠিক ম্যানেজ করে চলে যাবো। একদম একদম। আর এটা বিশেষ করে না থিয়েটারে এটা খুব বেশি হয়, সব জায়গাতেই হয়, থিয়েটারে একটু বেশি হয়। এই জন্য বলবো থিয়েটারটা আমাদের ভালোবাসা, অমুক যে কোনো জিনিস, থিয়েটার যেহেতু তোমার ভালোবাসা, সেই জন্য বলছো যারা গান ভালোবাসে তারা হয়তো একটা রাস্তা বের করে নেয়। আমি তোমার কাছে একটি কবিতা, তোমার লেখা কবিতা, এত সুন্দর সুন্দর কবিতা লেখো, আমি একটা কবিতা তোমার কাছ থেকে, তোমার লেখা কবিতা শুনতে চাই। কিছুদিন আগের লেখা, মাস 2 আগের লেখা, স্থগন কবিতাটার নাম। কাকু একটু ধর্ম দেবে, মায়ের বেতন হলে দিয়ে দেব। ধ্যাত, বড্ড দেরি হলো তোর, লাশ যা ছিল তা রাজনীতিটা কিনে নিল। তো তুই একটা কাজ কর, আজ বরং 1 কেজি আশ্বাস নিয়ে যা, তবে বিশ্বাস আর পাবি না, ওটা বন্ধ হয়ে গেছে, ওটার দোকানে আসবে না। ভারী সুন্দর, সত্যি ভারী সুন্দর। কিছু বলবো না, মন্তব্য করবো না,
কবিতাটা খুব সুন্দর, আমাদের মন ভরলো না, কিন্তু আমার আরো একটা কবিতা পরে শুনবো। আচ্ছা, কিন্তু তার আগে তোমাকে আরেকটি কথা আমার ভীষণ জানতে ইচ্ছে করছে, সেটি হলো এই যে আমরা যারা থিয়েটার করি, হ্যাঁ। তোমাদেরকে তো প্রায়শই তোমাকে মঞ্চে আমরা দেখতে পাই, যখন কোনো নাটক করো, মানে নাটকটা যখন থিয়েটার হয়ে ওঠে, আমরা যখন মঞ্চে দেখি, হ্যাঁ, তখন কি শুধু নাটক করার তাগিদে তুমি কোনো রোল সিলেক্ট করো, হ্যাঁ। না তোমার কোনো পছন্দের ব্যাপার থাকে যে এই নাটকটা করব, এটা করব না, বা এই ডিরেক্টর হলে ঠিক আছে, এই দল হলে ঠিক আছে, সেরকম কিছু আছে না তোমার? সেরকম কোনো ব্যাপার আমি নেই? কোনোদিন কোনো রোল সিলেক্ট করে নাটক করিনি। আচ্ছা, হ্যাঁ, কারণ যখন আমি রোল সিলেক্ট করে নাটক করব তখন জাস্টিস করতে পারবো না রোলের সঙ্গে, সেটা আমি বিশ্বাস করি। আচ্ছা, কারণ ডিরেক্টর আমাকে যে নাটকে নেবে, যে আমাকে দিয়ে অভিনয় করাবে, সে বুঝবে আমাকে দিয়ে সে কি করাতে চায়। হ্যাঁ, আমার কতটুকু এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট করতে পারবো কিনা সেটা বুঝবে ডিরেক্টর, আমি সেটা বিশ্বাস করি। যে রুলই যে ডিরেক্টরের কাছে আমি যাই না কেন, আমি চেষ্টা করি ওই জায়গাটাকে যাতে ভালো করে শক্ত করে ধরে, মানে রোলের সঙ্গে যাতে জাস্টিস করতে মানে যে রোলটা তোমাকে অফার করা হয় তুমি সেটাই অবশ্যই, করো, মানে অবশ্যই। সেটাই তোমার ভালো লাগে, তার মধ্যে একদম। তোমার কোনো না 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 না, কিছু কিছু জায়গা থাকে, যেরকম ছোটবেলা কিছু নাটক করেছি, যেগুলো চরিত্র আমার কাছে এখন মনে হয় ওই চরিত্রটা যদি আমি কোনোদিন করি, আমার এখনো লোভ আছে। এরকম কিছু একটা এরকম চরিত্র আছে, যেমন আছে চড়ক নাটকে আমি ছোট বাচ্চার রোল করেছিলাম। তো চড়ক নাটকে বৃন্দাবন সন্ন্যাসী রোল করেছিল বিশ্বজিৎ চৌধুরী। ওই রোলটা করার ভীষণ ইচ্ছে, মনে মনে ইচ্ছে, মনে মনে খুব ইচ্ছে। জানি না ডিরেকশন দেওয়ার ইচ্ছে আছে? না, ডিরেকশন দেওয়ার ইচ্ছে নেই, ডিরেক্টর হওয়ার কোনো ইচ্ছে একদম নেই। কেন? অনেক চাপ? সবার জন্য সবকিছু নয়, আমি বিশ্বাস করি এটা সেটা। সত্যি, হ্যাঁ, এটা সত্যি। আমি অভিনয় থাকতে ভালোবাসি, অভিনয় করে যাব, তবে চেষ্টা করছি দু একটা নাটক লেখার। বাহ, এটা তো এটা আমাদের এমনি দর্শকদের জন্য সুখবর, আমাদের খুব দরকার নাটকের। পথনাটক আমার অনেকগুলো আছে। আচ্ছা, লিখেছো হ্যাঁ, আগে? অনেকগুলো পথনাটক লিখেছি, করিয়েছি সময়ে সময়ে, আচ্ছা, কিন্তু একাঙ্ক নাটক, মঞ্চ মঞ্চ নাটক, নাটক পূর্ণাঙ্গ হয়নি। একাঙ্ক এরকম সেইভাবে একটা দুটো আছে। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। আচ্ছা, মানে এখনো কিছু আছে, মানে নতুন কিছু ভাবছি আর কি, দেখা যাক নতুন কিছু ভাবছি। আচ্ছা, আগেও তো নাটক করেছো, মানে আজকে থেকে 15 বছর 20 বছর আগেও নাটক করেছো, এখনো নাটক করছো, কোনো পরিবর্তন দেখতে পাও থিয়েটারে? অবশ্যই পরিবর্তন মনে হয়? পরিবর্তনের সেটা কি জায়গাটা পজিটিভ পরিবর্তন দেখছো না নেগেটিভ? ভালো, মানে নেগেটিভ আমি বলবো না, কারণ আমরা তো থেমে থাকি না। হ্যাঁ, একটা সময় আমরা যদি বলি ওই সময়টা ভালো ছিল, তো যারা তখন ছিল তাদের জন্য ওই সময়টা ভালো ছিল। একদম। আমরা যে সময়টা পেরোচ্ছি আমাদের জন্য আমাদের সময় ভালো, সেটা আমি বিশ্বাস করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে পরিবর্তন অনেকগুলো এসছে, অনেক অনেক পরিবর্তন এসছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শহরে, শিলচর শহরে, যেটা আমি এটলিস্ট ভাবতে পারি না যে আজকে থেকে 15 বছর আগে শহরে হয়তো, বা 16 বছর বা 20 বছর আগে মাসে বা 2 মাসে 3 মাসে একটা নাটক হতো কিনা সেটা সন্দেহ ছিল। বছরে তো কম্পিটিশন হতো, উৎসব হতো কিছুটা, কিন্তু এখন চুটিয়ে নাটক হচ্ছে একদম। এবং আমাদের বন্ধুদের কিছু দল আছে, যেমন আজকের প্রজন্ম থিয়েটার, আমি অবাক হই এক এক সময় ওরা কি করে 2 মাসের 3 মাসের মধ্যে 4টা 5টা প্রোডাকশন নামিয়ে নেয়, সবাই করে নেয়, সবাই একদম সবাই ইয়াংস্টার্স, কিন্তু সবাই ইয়াংস্টার্স। দারুণ কাজ হচ্ছে এবং আমি গর্ব করে বলবো আমাদের বরাক উপত্যকাতে, মানে নাটকের কেউ যদি বলে যে নাটক পিছিয়ে গেছে, বা একটু আগে আপনি বললেন না যে এটা প্রশ্ন করেছিলেন, আমার মাথায় ছিল সেটা, আমি মানে উত্তর দেব ভাবছিলাম যে আজকের প্রজন্মর মানে ছেলেমেয়েরা অনেকে বলছে গান বাজনা থেকে মুখিয়ে আছে। হ্যাঁ, ঠিকঠাক মতো সেটা আমি শুনি, কিন্তু আমি সেটা একদম, মানে সেটার একদম ঘোর বিরোধিতা। হ্যাঁ, আমি নিজেও এটার ঘোর বিরোধী, কারণ যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, হ্যাঁ, তারা অনেকে দেখতে পারবেন, আমরা যখন মানে রুচিহীন অনেক কিছু আমরা দেখি, যে ঠিকঠাক মতো প্রেজেন্টেশন হচ্ছে না, তারপরও বলবো এমন এমন কিছু ছেলে মেয়েদের দেখতে পাই আমাদের শহরের, তারা ফেসবুকে লাইভ করেন, তাদের গলা শুনে মানে অভিভূত, অসাধারণ প্রেজেন্টেশন। এবং ইদানিং আমি অনেককে চিনি না নতুনদের মধ্যে, অনেক ছেলে মেয়েকে যারা নতুন গান করছে, অনেকের সঙ্গে পরিচয় নেই, কিন্তু অদ্ভুত লাগে ওদের গলা, দারুণ। অনুশীলনটাও ওরা মানে সেই মতো খেটে খুঁটে অনুশীলন করছে, হয়তো ধরনটা পাল্টে গেছে, একদম তাই। আমি ব্যক্তিগতভাবেও আমি এই গত কিছুদিন আগে একটি অনুষ্ঠানের কথা বলছি, যেখানে আমি গেছিলাম, যে পুরো অনুষ্ঠানটি কিন্তু সব তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা মিলে করছে। সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে একজন বক্তা লিটারেলি বলছেন যে নতুন প্রজন্ম আসে না। তো নতুন প্রজন্ম যদি না আসে, এরা কারা? যারা এই অনুষ্ঠানটা করছে তারাই তো নতুন প্রজন্ম। অদ্ভুত লাগে কি, আমার মনে হয় না, আমার কথাটা বলাটা ঠিক হবে কিনা আমি জানি না,
আমার মনে হয় বলার জন্য বলা বোধহয়, এই কথাটা বোধহয় বলতে হবে তাই বলবো। একদম একদম, হ্যাঁ। এই কথাটা বলতে হবে তাই আমার বলছি, মনে হয় সেরকমই। নতুন প্রজন্ম আসে না, আমাদের শিল্প সংস্কৃতি হারিয়ে গেছে, আমাদের কি বলবো লোক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আমরা যদি মনে করি কোনো অনুষ্ঠান নিয়ে, মনে করো চড়ক, ঠিক আছে, চড়ক নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, ধরো আমাদের শিলচরের বঙ্গভবন বা রাজীব ভবনে কোথাও একটা চড়ক নিয়ে আলোচনা, দিনে আলোচনা সভা ছিল, রাত্রেবেলা ধরো একটা সাংস্কৃতিক নাচ গানের অনুষ্ঠান রয়েছে, সেখানেও দেখবে বক্তাদের মুখে একই কথা, চড়ক আগের মতো দেখা যায় না, অথচ চড়ক পূজার দিন আমাদের শহরে যা ভিড় হয় না সেটা ভাবা যায় না। শহর আমার এই আমি গ্রামগঞ্জ ছেড়ে দিলাম, সব জায়গায় রাস্তাঘাট সব জায়গায়, আমাদের শিলচর শহরে আমরা নিজেরাই এভাবে পাগলের মতো ছুটি, হ্যাঁ, সেই চড়কের নৃত্য দেখার জন্য। এবং চড়কের আমি নিজে ব্যক্তিগতভাবে, আমি এবং আমার স্ত্রী আমরা দুজন মিলে গত বছরও গেছি, কিন্তু লুকিয়ে লুকিয়ে ওই যে বাড়ি বাড়ি যায় রাত্রে 11টা সাড়ে 11টা পর্যন্ত কালী নাচ দেখার জন্য গেছি। হ্যাঁ, তো ঠিক আছে, তো সেই আনন্দগুলো ভাগ করে ভালো লাগে। সত্যি না, তার মানে আমরা কিছু হারায়নি, হারাবেও না। আমরা ধরে রাখাটা যদি আমরা অনুশীলনটা যদি জারি রাখি, অভ্যাস যদি রাখি ধরে রাখার, হ্যাঁ, আর বারবার যদি তুমি যে প্রজন্ম উঠে আসছে তাকে যদি বারবার বলো যে তুমি কিছুই করছো না, তাহলে আরো পিছিয়ে যাবে। আমরা ভীষণ আশাবাদী যে প্রজন্ম আগেও করতো, আজকেও করছে, আগামীতেও এবং নতুন অনেক ছেলেমেয়েরা উঠে আসছে। হ্যাঁ, সেই অনেক ছেলেমেয়েরা উঠে আসছে। আমাদের এই আলাপচারিতা অনুষ্ঠান আমরা সত্যি প্রতি সপ্তাহে আপনাদের কাছে আসি, কিন্তু সময় এত কম থাকে, আমরা চাইলেও আমরা বেশি দূর যেতে পারি না। আর আমাদের হাতে অল্প কিছু সময় আছে, আমরা দেবাশিসের সাথে আরো অল্প কিছুক্ষণ কথা বলতে পারবো। তবে তার আগে দেবাশিস, আমরা জানি এখন গানটা করে না, কিন্তু তারপরও ইচ্ছে করছে দুটো লাইন, যে কোনো লোকসঙ্গীত, যে কোনো লাইন, দুটো। আমাদের এখানে গানের অনুষ্ঠান নয়, কাজে সুর ও সুর বেসুর কেউ ধরবে না, আমরা জাস্ট মজার জন্য দুটো লাইন তোমার কাছ থেকে শুনতে চাই। এটা লোকসঙ্গীত হলে আরো বেশি মজা হবে, ফোক হলে। আমি মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে চিনে নিব, আশা করি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। আমি তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, কোন সাগরে খেলতে ছোলাই, ভাবতে চিতাই অন্তরে, কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। বাহ বাহ বাহ, ভীষণ ভালো। এই একটু আগে ও ইন্টারভিউটার শুরুর আগে বলছিল যে ও গান এখন করে না। আচ্ছা, এই গানের সাথে সাথে আর একটা প্রশ্ন না করলেই নয়। আচ্ছা, তুমি রামকৃষ্ণ মিশনের সাথে জড়িত, হ্যাঁ, সেখানে পুজো করো, নাটকও করো, একটু এই যোগাযোগটা যদি একটু দর্শকদের বলো। অনেকেই তোমাকে সেই ব্যাপারেও চেনেন যে সায়ন, যেটা ওর নিকনেম, সায়ন রামকৃষ্ণ মিশনের সাথে জড়িত, নাটক করছে, পুজো করছে, সব করছে, একটু কানেকশনটা। সেটা ছোটবেলা থেকেই। আচ্ছা, সেটা আমার একটা সময় আমার দাদাকে দেখতাম, দাদা যেত। আচ্ছা, তোমার নিজের আপন দাদা? হ্যাঁ, আমার দাদা যেত, তো দাদাই আমাকে মানে নিয়ে গেছে মিশনে। আচ্ছা, বাবা বলতেন যে ও তো ছোটাছুটি করে শুধু নাটক ফাটক করে, ওকে মিশনে নিয়ে ঢোকা, যদি একটু শান্ত ঠান্ডা হয়। তো গেছি যথারীতি, দীক্ষা টিক্ষা নিয়েছি। তো আমাকে বলা হয়েছে যে তুমি ইয়ে করো, ব্রাহ্মণ শরীর, একটু পুজো টুজো শিখো। আমার কোনো ওসবে কোনোদিনই, একদম মন থেকে বলছি, ওসবের প্রতি কোনোদিনই কোনো নেশা ছিল না। কিন্তু যখন ঢুকেছি আমাদের ওখানের শ্রীমৎ স্বামী নরেশানন্দজি মহারাজের কাছ থেকে, আমি মানে ওনার হাতেই আমার গড়া, আচ্ছা, যখন দেখেছি তখন মনে হয়েছে এটাও তো একটা শিল্প, পূজাটাও তো একটা শিল্প, একদম একদম। এবং এই শিল্পটাকে যদি ঠিকঠাক মতো আমরা চালিয়ে নিতে পারি, তাহলে আমরাও হয়তো মনের মধ্যে আনন্দ, ভালোবাসার একটা জায়গা। সত্যি আমরা এতক্ষণ দেবাশিসের সাথে কথা বলছিলাম, আমাদের ইচ্ছে হচ্ছিল যে আরো কথা বলি, কিন্তু আপনারা জানেন সময় আমাদের বেঁধে রাখে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছি। আমি দেবাশিসকে বলবো ওর পছন্দ মতো একটা কবিতা বা একটা গানের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা শেষ করব। গান হলে আমরা একটু বেশি খুশি হব, এত সুন্দর করে গাইলো, আমাদের লোভ আর একটু বেড়ে গেছে।
যদি গান দিয়ে শেষ করতে পারে সেটা দুটোই তোমার কাছে পছন্দ, ছেড়ে দিলাম। আচ্ছা, একটা গানের কথা খুব মনে হচ্ছে, ওটা আমার নিজের লেখা আচ্ছা, গান। আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবারও দেখা হবে আগামী সপ্তাহে। আর তাহলে আমরা চলুন অনুষ্ঠান শেষ করি দেবাশিস সায়নের এই গানের মাধ্যমে। বিদায় বলে তো আর বিদায় হয় না, না, তো বিদায় যেহেতু বলেছেন, সেইভাবে বিদায়ের একটা গান গাইছি। নিশ্চয়ই হ্যাঁ, নিশ্চয়ই আমার নিজেরই লেখা। নবমী নিশির গান, হোক। অনেক বছর আগে লিখেছিলাম, নিজের লেখা সুর। এলো রে নবমী নিশি, কাঁদে আমার মা শশী, বলে হব না মায়ার আমি, কৈলাসে গৃহবাসী। এলো রে নবমী নিশি, কাঁদে আমার মা শশী, বলে হব না মায়ার আমি, কৈলাসে গৃহবাসী। প্রাণে প্রাণে থাকে উমা, হরহৃদে মনোরমা, কাঁদে যে আকাশে বায়ু, কাঁদে কুল মর্তবাসী। গিরিরাজ কর জোড়ে বলে যে মহাকালে রে, নিও না উমা, হৃদি জলে রাশি রাশি। এলো রে নবমী নিশি, কাঁদে আমার মা শশী, বলে হব না মায়ার আমি, কৈলাসে গৃহবাসী। বাহ, নমস্কার।